লেখিকা অনন্যা করণের লেখা গল্প পতিতা মা। শহরতলির এক নামকরা এনজিওর মুখ্য সদস্যদের মধ্যে একজন রেণুকা সাহা। শহর থেকে খানিক দূরে কিছুটা নির্জন স্থানে সুন্দর বাংলো বাড়িতে মেয়ে আঁখিকে নিয়ে থাকেন উনি। যদিও মেয়েটি দত্তক নেওয়া, তবুও নিজের মেয়ের মতো করেই মানুষ করছেন ওকে। কোনো পুরুষ অবশ্য নেই সে বাড়িতে। ওই ড্রাইভার আসে সময় করে, আবার কাজ শেষে চলেও যায়। সমাজের উঁচুতলার লোকেদের সাথে ওঠা বসা তাঁর। ছোট থেকে আঁখি মায়ের বদলে কাজের দিদি বুলা দিদির শাড়ির আঁচল ধরে ঘুমিয়ে আসছে। এখন ওর বয়স 8 বছর। মায়ের কাছে আবদার করার বয়স ওর। ওর মাও ওর সমস্ত দাবি রাখার চেষ্টা করেন, কিন্তু যখনই আঁখি ওর মায়ের কোমর জড়িয়ে বলে, আজ কাজে যেও না মা, সেই দাবি রাখতে অক্ষম তিনি। মেয়েকে বুঝিয়ে বলেন তখন, আমার কাজে বয়স বাড়লে আর নেবে না আঁখি। এখন আমার বয়স আছে, রোজগার করে নিই, আর বয়স বাড়লে না হয় তোমার কাছে থাকবো। আঁখি বুঝতেই পারে না কি এমন কাজ করেন ওর মা যে ছুটিই পান না। আঁখি ছোট থেকেই খুব সাহসী আর দুষ্টু। শহরের নামকরা স্কুলে পড়লেও ক্লাস চলাকালীন লুকিয়ে ক্লাসরুমের বাইরে গিয়ে ঘণ্টা বাজিয়ে ক্লাসের সমাপ্তি ঘোষণার কাজও ওরই ছিল। আর ম্যাডামের কাছে বকা খাওয়ার থাকলে ওই সবার আগে মাথা নিচু করে দাঁড়াতো। ওর সমগ্র দুনিয়া বলতে ওর মা আর রুক্মিণী, ওর বেস্ট ফ্রেন্ড। রুক্মিণীর বাবা একজন এমএলএ এবং ওদের স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান। আঁখি তখন ক্লাস 9। ওদের ক্লাস টিচার অখিলেশবাবু ক্লাসমেট অম্বিকার সাথে অসভ্য ব্যবহার করায় তীব্র প্রতিবাদে সবার আগে এগিয়ে আসে আঁখি। আঁখি যখন দেখল সারা স্কুল ওকে দমিয়ে অখিলেশবাবুকেই বাঁচাতে চাইছে, রাগে লাল হয়ে আঁখি রুক্মিণীকে বলে, রুকু, তুই আমায় সবসময় সাথ দিবি তো? কীরকম সাথ চাস তুই আঁখি? আমি আজই তোর বাবার কাছে যাব। উনি স্কুলের দায়িত্বে আছেন, তাই না? কিন্তু আমায় কি করতে হবে বল? তোকে শুধু ওনার সাথে দেখা করার সুযোগ করে দিতে হবে, পারবি? এ আর এমন কি, চল আজ ছুটির পর বাবার সাথে দেখা করে নিস। মা নেই বাড়িতে, মামার বাড়ি গেছেন। বাবা তো সারাদিন অফিস রুমেই থাকেন। বেশ, তবে আজ ছুটির পর যাব তোর বাড়ি। স্কুল ছুটি হলে রুক্মিণী আঁখিকে নিয়ে ওদের নিজস্ব গাড়িতে ওঠে। আঁখির বাড়ি থেকে গাড়ি নিয়ে আসা বিজেন কাকুকে আঁখি বলে, তুমি চলে যাও বিজেন কাকু, মাকে বলো আমি রুক্মিণীর বাড়ি যাব, তারপর ওদের গাড়িতেই বাড়ি ফিরব। রুক্মিণীর খুব আনন্দ, ওর বেস্ট ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে যাচ্ছে। আঁখিরও বেশ মজা লাগছে। ওর মা ওকে কারোর বাড়িতে যেতে দেন না, স্কুল আর বাড়িতেই ওর জীবন বদ্ধ। রুক্মিণী বাড়িতে ঢুকেই ওর বাবার একান্ত কর্মচারী অরুণবাবুকে বলল, আঙ্কেল, বাবা আছে অফিস ঘরে? না মামনি, উনি তো বেরিয়েছেন, আসতে রাত 8-9 বাজবে। যা, কি হবে? বাবাকে যে খুব দরকার গো। আঙ্কেল, আমার বন্ধু আঁখি, ও এসেছে বাবার সাথে দেখা করতে। ও, তাহলে অপেক্ষা করো, আর না হয় তুমি আজ থেকেই যাও মামনির সাথে, কাল সকালে দেখা করে যেও। ঠিক বলেছ আঙ্কেল, তোকে আজ আর ছাড়ছি না। আমাদের আম্মু দিদি, কাজের দিদি, যা ভালো রান্না করে কি বলবো তোকে। মা বকবে রুকু, মাকে কিচ্ছু বলে আসেনি। আমি কাকিমণিকে বলে দিচ্ছি, নাম্বারটা বল। মুখে না বললেও আঁখি থেকে যাওয়ার ইচ্ছে পুরো মাত্রায়, তাই নাম্বারটা দিলে রুক্মিণী ফোন করে ওর মাকে। রুক্মিণী ফোন করে আবদার করায় রেণুকা না বলতে পারেন না। তাই আজ বন্ধুর বাড়িতে রাত্রি যাপন আঁখির। খাওয়া দাওয়া শেষ করে গেস্ট রুমে শুতে যায় আঁখি। গেস্ট রুমটা রুকুর বাবার অফিস ঘরের পাশেই। আজ বেশ ভালো খাওয়া দাওয়া হয়েছে, ভালোই ঘুম হবে। রাত 12টা নাগাদ আঁখির ঘুম ভাঙে কিছু নিচু গলার কথাবার্তায়। পাশের রুম থেকে আসছে এক মহিলা কণ্ঠও কানে ভেসে আসছে। কিন্তু রুকুর মা তো নেই বাড়িতে, তবে এত রাতে মেয়ের কণ্ঠ আসছে কেন? কৌতূহলবশত আঁখি রুমের বাইরে বেরিয়ে দেখে অফিস ঘর থেকে আলো আসছে। নিশ্চয়ই কাকু এসে গেছেন বলে এগিয়ে যায় অফিস ঘরের দিকে। রুমের দরজাটা ভালো করে আটকানো, জানালাটি অবশ্য আলগা করে খোলা। ওই জানালা দিয়েই আঁখি দেখে
অফিস রুমে রাখা সোফায় রুকুর বাবা এক মহিলার কাঁধে হাত দিয়ে অন্তরঙ্গভাবে কথা বলছেন। সোফাটা জানালার দিকে পিছন করে রাখা, তাই দেখতে পাচ্ছেন না কে উনি, কিন্তু গলাটা বড্ড চেনা। মহিলাটি আংশিক জানালার দিকে মুখ ঘোরাতেই আঁখি চিনতে পারে ওই মহিলাকে। তিনি আর কেউ নন, আঁখির মা রেণুকা। টেবিলের উপর রাখা মদের বোতল থেকে পেক বানিয়ে নিজের হাতে তুলে দিচ্ছেন রুকুর বাবার মুখে। নিজের মাকে এই অবস্থায় দেখে আঁখির গা গুলিয়ে ওঠে। বেশ কিছু সময় ওই জানালার ফাঁক দিয়ে অশ্লীল কুরুচিপূর্ণ দৃশ্যগুলো দেখতে দেখতে যখন আর নিতে পারল না আঁখি, নিজের রুমে গিয়ে বাথরুমে বমি করতে শুরু করে। নিজের মায়ের এই রূপ দেখে নিজেই নিজের গালে চড় মারতে মারতে আঁখি বলে, আমি যে জিনিসের প্রতিবাদে আজ এখানে এলাম সেই আমার মাই কি না। ওকে আর আমি মা বলবো না। ছি ছি, রুকুকে কিচ্ছু বলবো না আমি ওর বাবার ব্যাপারে। আমি যে কষ্ট ঘৃণা পাচ্ছি, থাক, ওকে দেব না সেসব। কাল সকাল হলেই এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। সারা রাত ঘুমোতে পারেনি আঁখি, শুধু ভেবেই চলে, এই তবে মহিলার কাজ। আর এই পয়সায় আমি বড় হচ্ছি। এর চেয়ে আমি নিরক্ষর থাকতাম, তবে একবার ওই মহিলার সামনে আমি দাঁড়াবো। এতদিন আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করতাম। অনাথ আশ্রম থেকে আমায় এনে মানুষ করেছেন বলে শ্রদ্ধা করতাম। সে কেন এমন করলো আমার সাথে? দুদিন বাদে কি আমাকেও এই পথে নামিয়ে পয়সা রোজগার করবে? হাজার প্রশ্ন আঁখির মনে। ভোরের আলো ফুটতেই বেরিয়ে পড়ে আঁখি। অরুণবাবু পথ আটকে যখন জিজ্ঞেস করেন, কি মামনি, দেখা করেছো স্যারের সাথে? দরকার ফুরিয়েছে আঙ্কেল, বলে এগিয়ে চলে আঁখি। অরুণবাবু ডেকে বলেন, মামনি, গাড়ি বের করতে বলি। রুকু মামনির সাথে না দেখা করেই চলে যাচ্ছ? রুকুকে বলবেন এই বাড়ি থেকে যাওয়াটা দরকার, আর আমার কোনো গাড়ি লাগবে না, আমি একাই যেতে পারবো। এত ভোরে একা যাওয়া ঠিক হবে না মামনি। ওই বাড়িতে যে সারা রাত কাটিয়েছি, তারপর আর এসবের ভয় নেই আমার আঙ্কেল, চলি আমি। এগিয়ে যায় আঁখি। রাস্তায় কয়েকজন লোক তাদের দেখলেই ভক্তি হয় না, আঁখির দিকে তাকিয়ে হাসতে থাকে। ওকে ঘিরে বলে ওঠে, কী রে, মায়ের ব্যবসা তো ভালোই চলছে, মেয়ে কবে নামবেই? বলে ওর গায়ে হাত দিয়ে বিরক্ত করতে থাকে। ঠিক সেই সময় ওর মায়ের গাড়ি আসে। গাড়ি থেকে নেমে রেণুকা বলেন, ফের যদি আমার মেয়েকে উত্ত্যক্ত করো, পুলিশে দেব তোমাদের। বলে মেয়ের হাত ধরে গাড়িতে তোলেন তিনি। কিছু দূরে যাওয়ার পর আঁখি বলে ওঠে, গাড়ি থামাও, থামাও গাড়ি, এই গাড়িতে আমি যাব না। কি হয়েছে আঁখি, এমন করছিস কেন? আপনি কিচ্ছু জানেন না, তাই না মিস রেণুকা? এত সকালে কোথা থেকে আসছেন আপনি? ব্যবসার কাজ শেষ, তাই না? সকালের পবিত্র আলোতে নিজেকে অপবিত্র মনে হয় না আপনার? আর সেই অপবিত্রতায় আমায় টানতে চাইছেন, তাই তো? আঁখি, কি হয়েছে বলবি খুলে? নিজেকে তো খুলেই রেখেছেন অন্যের কাছে, আরও জানতে চাইছেন? আপনার সাথে বসতেও আমার ঘৃণা করে। রেণুকা বুঝতে পারেন আঁখি সবটা জেনে গেছে। দুজনেই চুপ থাকে বাড়ি পৌঁছানোর অপেক্ষায়। বাড়ি পৌঁছেই আঁখি নিজের রুমে গিয়ে ব্যাগ গোছানো শুরু করে। কোথায় যাবি আঁখি? যেখান থেকে এসেছিলাম, অনাথ আশ্রমে। আমায় আমার কথাগুলো বলতেই দিবি না তুই? সবটা না জেনেই চলে যাবি? কি শুনবো আর? কালকে আপনার ব্যবসার রকমে আমি বুঝেছি প্রতিদিনের কেমন ব্যবসা আপনার, আর কিচ্ছু শোনার নেই। রেণুকা এসে আঁখির হাত ধরে বলে, আমার কথাগুলো শুনে যা। কেন আমি এই ব্যবসায় নেমেছি আঁখি? আমায় স্পর্শ করবেন না আপনি। ঠিক আছে, করব না, কিন্তু তুই কি জানিস তোর সম্মান বাঁচাতেই আমি কাল ওখানে গিয়েছিলাম? মানে? তবে শোন, রুকুর বাবা এমএলএ অনিন্দ পাঁজা আমার অনেক পুরনো খদ্দের। তখন অবশ্য ও এত উঁচু পদে ছিল না, পুলিশের চাকরি করত। আমি প্রথম ওর কাছেই বিক্রি হই, আর এখন এমএলএর আসনে বসলেও চরিত্র পাল্টায়নি এক ফোঁটা ওই লোকটার। ওর ওই কর্মচারী অরুণ, ও মেয়ে ধরে আনে এমএলএ বাবুর জন্য। কখনো গরিবীর সুযোগ নিয়ে আসে, কখনো বা চাকরির মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে। আর ছোট বয়সী মেয়েদের প্রতি ওর নজর বেশি। রাস্তায় যে লোকগুলো তোকে ঘিরেছিল, তা ওই অরুণের পোষা গুন্ডারা।
কাল রুকুর ফোনে আমি ওকে না বলতে পারিনি দুটো কারণে। এক, তুই থাকতে চাস, আর দুই, ওর বাবার মুখোশটা ওর সামনে খুলতে চায়নি। অরুণই নিশ্চয়ই ওখানে তোকে রাখার প্রস্তাব দেয়, তাই না? আমার মন তাই বলে। চিনি ওই দুজনকে অনেক দিন থেকে, আর তাই আমি তোকে ওদের ষড়যন্ত্রের হাত থেকে বাঁচাতে অরুণকে ফোন করে বলি আমি যাব আজ অনিন্দর কাছে, বলে কেঁদে ওঠেন রেণুকা। কিন্তু তুমি ওই নোংরা পথে থেকেছ তো নিজের ইচ্ছে, তাই না? আমি খুব ছোট ছিলাম, বয়স তখন 4 কি 5। আমার বাবা শ্রমিকের চাকরিটা চলে যায়, কারখানা বন্ধ হয়ে যায়। বাবা মুটে বাওয়ার কাজ শুরু করে। আমাদের 3টে পেট, মা বাবা আমি, চলে যেত কোনো রকমে। তারপর একদিন বাবার দুর্ঘটনায় পা কাটা পড়ে। ব্যাস, ঘরবন্দি হয়ে গেল বাবা। আমি 7-8 বছর বয়স থেকেই লোকের বাড়ি ঝিগিরি শুরু করি। কিন্তু গরিবের মেয়ে তো, বাড়ির মালিকের নজরে পড়লাম। কাজ ছেড়ে তাই বাড়িতে বসলাম। পরের বাড়ি কাজ করতে যেতেও ভয় লাগতে শুরু করে। অভাব অনটনে শুকিয়েই যাচ্ছিলাম। তখন কি মনে হতো জানিস আঁকি? 3 জনের কেউ একজন মরলে বাকিরা ভালো থাকবে। আর তাই হয়তো কয়েকদিনের মাথায় মা চলে গেল। বাবার যেটুকু গয়না ছিল মায়ের, আর সাথে ঘরের সব জিনিসপত্র বিক্রি করা শুরু করলো। টাকার নেশায় বুঁদ হয়ে তাই একদিন আমায়ও বিক্রি করে দিল। বাড়ি এসে আমায় বলল, তোর বিয়ে দেব। আমিও বউ হওয়ার আনন্দে চললাম বাবার সাথে। মন্দিরে দাঁড়িয়ে সিঁদুর দিল পরিয়ে একটা লোক। ওই লোকটার বাড়ি 1 সপ্তাহ থাকার পর জানতে পারলাম বাবা 30,000 টাকা নিয়েছে ওর কাছে। তারপরে একদিন ওই লোকটা আমার রুমে একটা অপরিচিত লোককে ঢুকিয়ে বলল, স্বেচ্ছায় ভালো কাজ করলে 5,000 টাকা দেব, আর না করতে চাইলে জোর করে কাজ হাসিল করে নেব, কোনো পারিশ্রমিক পাবি না। আমার হাতে আর কি উপায় ছিল বলতো আঁখি? নিজেকে পুরো বিকিয়ে দিলাম পরপুরুষের হাতে। আর ওই অপরিচিত লোকটিই ছিল এই অনিন্দ পাঁজা। তখন পুলিশের ওসি আমার স্বামীকে 35,000 টাকা দিয়েছিল, যার 5,000 আমি পাই। এরপর একটার পর একটা শরীর এসেছে আমার কাছে সুখ পেতে। তার বিনিময়ে আমি পেয়েছি টাকা আর টাকা। সব টাকা জমাই আমি আঁকি, আর আমার নিজের জন্য যৎসামান্য রেখে সবটা ঢেলে দিই ওই এনজিওতে, যাতে আমার মতো কোনো মেয়ে টাকার অভাবে শরীর বিকিয়ে না দেয়। এখন আমার বয়স 30। সেই 14 বছর থেকে এই ব্যবসায় আছি। প্রথমের দিকে 3 জন, আবার 5-6 জন খদ্দেরও সামলেছি, আর প্রচুর টাকা রোজগার করেছি। যে যতই মুখোশ পরে সমাজে ঘুরুক না কেন, আমার সামনে ওদের আসল রূপটাই বেরোয়, বুঝলি আঁখি? এই বাংলো, গাড়ি সবই এই শরীর বিক্রির ফল আঁখি। এখন আমার অনেক টাকা, কিন্তু বিশ্বাস কর, এই টাকা আমি নিজের সুখে শান্তিতে থাকার জন্য নেই না। আমি মনে করি আমি তো বেশ্যা হয়েই গেছি। 1000 চেষ্টা করলেও ওই কলঙ্ক ঘুষবে না আমার কপাল থেকে। কিন্তু ওই পাপের টাকা যদি আমি অন্যকে দান করি, তবে কিছু মেয়ে বেঁচে যাবে আঁখি। তোকে অনাথ আশ্রম থেকে কেন এনেছিলাম জানিস আঁখি? কারণ তোর এই রূপ। 3 বছর বয়সে আমি তোকে আনি। তোর গায়ের রং, মুখের মিষ্টতা দেখে বুঝেইছিলাম তুই যতদিন যাবে সুন্দরী হয়ে উঠবি। আর গরিবের মেয়ের মান সম্মান থাকলেও রূপ থাকা যে কত দুর্ভাগ্যের তা তুই জানিস না। তোর মা বাবা নেই, কে কখন কিভাবে বিক্রি করবে তুই জানতেও পারতিস না। তাই আমি নিয়ে আসি নিজের কাছে, তোর সমস্ত দাবি মেটাই, একরকম আগলে রাখি তোকে। কিছুক্ষণ স্তব্ধ থেকে আঁখি বলে ওঠে, এখন তো আর টাকা লাগবে না, তবে তুমি ওই পথ ছাড়ছো না কেন? কেন এখনো নিজেকে উপভোগ্য করছো অন্যের কাছে? ভালো কাজ করো, ভালোভাবে থাকো। স্মিত হেসে রেণুকা বলেন, ভালো কাজ? ভালো কাজ কে দেবে আমায় আঁখি? আঁখি, আজ যে আমার পরিচয় আমি বেশ্যা। ভালো কাজে আমায় কেউ ডাকবে কেন? আমার মতো কত মেয়ে আছে আঁখি, নিজেকে তৃপ্ত করতে নয়, পরকে তৃপ্ত করতে নিজের পরিবারে অন্ন জোগায়। কিন্তু দুঃখের কথা কি জানিস? একদিন সেই পরিবারই ওর পরিচয় ওকে তীব্রভাবে ঘৃণা করে, পরিবার থেকে বহিষ্কৃত করে। তোকে শহর থেকে দূরে রেখেছি, যাতে আমার পরিচয়ের ছোঁয়া তোকে না ছোঁয়, কিন্তু তাতেও আমি ব্যর্থ। লোক যে নষ্ট মেয়েদের ব্যাপারে খুবই আগ্রহী।
তুইও আজ আমায় ঘৃণা করছিস, তবে তোকে আমি আমার জীবনের আঁচ লাগতে দেব না আঁখি। তোকে অনেক বড় করব, আমার মতো পতিতাদের উদ্ধার করার জন্য। কিন্তু মা, আমি এই পরিবেশে সবার চোখে ছোট হয়ে বাঁচতে পারবো না। সবাই তোমাকে নিয়ে খারাপ বললে আমি সহ্য করতে পারবো না। যে যাই বলুক, তুই আমায় ভরসা করিস তো আঁখি? তোর মা যে নিরুপায়, তা তুই বুঝিস তো আঁখি? এখন আমি বুঝেছি মা, হয়তো বেশ্যাদের উপস্থিতি সমাজে ধর্ষিতার সংখ্যা খানিক কমিয়েছে। তোমাদের মতো পতিতারাই সমাজের কত মেয়ে সম্মান বাঁচিয়ে চলেছ। কেউ অভাবে নিজে এসেছে এই পথে, কাউকে জোর করে আনা হয়েছে এই পথে। কিন্তু দোষ তো তোমাদের নয় মা, দোষ তো সেই নরপশুগুলোর, যারা নারীর শরীরকে ভালোবাসা বা সম্মানের নয়, শুধু ভোগ্য বস্তু মনে করে। কোনো দিন কোনো পুরুষের প্রতি আমার আর কোনো ভক্তি থাকলো না মা। গোটা পুরুষ সমাজ শুধু নারীর সংস্পর্শ চায়, ভালোবাসা নয়। জানো মা, ওই অনিন্দ পাঁজার কাছে আমি অম্বিকার সঙ্গে ঘটা অন্যায়ের প্রতিকারে গিয়েছিলাম। আর গিয়ে যা রূপ দেখলাম ওনার, মানুষ বলতেও ঘৃণা করে। না আঁখি না, গোটা পুরুষ সমাজ নয় আঁখি। তুই জানিস, এখন যিনি আমাদের থানার বড়বাবু, নিখিলবাবু, ওনার মতো মানুষ হয় না। মেয়েদের কত সম্মান করেন জানিস। আমি একটা কাজে গিয়েছিলাম ওনার কাছে, আমায় আপনি দিয়ে কথা বললেন, আর বলেছিলেন সমাজের দুস্থ মেয়েদের জন্য আমাদের এনজিও কিছু করলে উনি সর্বদা সমর্থন করবেন। আর তারপর আমার বাবার বাড়ি যেখানে, ওখানকার গ্রাম পঞ্চায়েতের শেখরবাবু, উনি আমায় কত সাহায্য করলেন আমার বাবার ভিটের অধিকার দিতে। আমার ব্যাপারে সব জেনেও উনি আমায় সম্মান দিয়েছিলেন। সব পুরুষই খারাপ নয় আঁখি। তোর জীবনেও দেখিস এমন কোনো পুরুষ আসবে যে তোকেই ভালোবাসবে, তোর হয়ে সবার সাথে লড়াই করবে। আমি আশীর্বাদ করছি তোকে আঁখি, বলে কেঁদে উঠলেন রেণুকা। আঁখি ওর মাকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে। রেণুকা আঁখিকে মাধ্যমিক পাশ করিয়ে বাইরে পাঠিয়ে দেন পড়ার জন্য। দীর্ঘ 10 বছর ওনার সাথে কোনো যোগাযোগ করেননি রেণুকা। শুধু মাসে মাসে এত পরিমাণ টাকা পাঠাতেন যে টাকার জন্য বলতে হয়নি আঁখিকে। আঁখি মেডিকেলে পড়ে আজ একজন ডাক্তার হয়ে ফিরে এসেছে তার মায়ের কাছে, যিনি তার জীবন গড়ে দিয়েছেন। মেডিকেলে পড়াকালীনই আঁখির সাথে পরিচয় হয় সপ্তর্ষির। দুজনে ডাক্তারি পাশের পর বিয়ে করে। রেণুকার আশীর্বাদে আঁখি সত্যিই এমন একজন পুরুষের সান্নিধ্য পেয়েছে যে আঁখিকে বিয়ে করার জন্য নিজের পরিবারের সাথে অনেক লড়াই করেছে। আর যে রেণুকার জন্য এত সুখ আঁখির কপালে, তিনি আজ ক্যান্সারে আক্রান্ত। অনেক দিন আগে থেকে আঁচ করলেও আঁখিকে কখনো জানতে দেননি। শেষবার যখন আঁখি এসেছিল ওনাকে সাথে করে নিয়ে যেতে, তখন জানতে পারে ওরা। আঁখি সপ্তর্ষি অনেক চেষ্টা করলেও বাঁচাতে পারেনি তাঁকে। ওনার মৃত্যুর 1 মাস পরেই জন্ম হয় আঁখি সপ্তর্ষির কন্যা সন্তান। আঁখি ওর নাম রেখেছে রেণুকা। এই রেণুকার জীবনটা সুন্দর করে গড়ে তুলবে ওরা। হয়তো পুরনো শরীর ত্যাগ করে আঁখির মেয়ে হয়েই আবার ফিরেছেন তিনি। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।